রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তো আজকে আমি এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তো আশা করি তোমরা যদি সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আর কখনো কোনো ধরনের কনফিউশন থাকবে না। আশা করি সব কনফিউশনের উত্তর পাবে আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। প্রথমে আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা আসলে কাকে বলে। তা আমরা জানি সাধারণত যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো আসলে নিউক্লিয়াসের মধ্যে থাকে না, নিউক্লিয়াসের বাইরে থাকে। তো নিউক্লিয়াসের বাইরে থেকে আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। বোর মতবাদ অনুসারে আমরা জানি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, আর এই কক্ষপথগুলোকেই সাধারণত বলা হয় শক্তি স্তর। তো আমরা দেখব আজকে কিভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। প্রথমে আমরা কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশনটা একটু জেনে নিই যে কোয়ান্টাম সংখ্যা আসলে কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? পরমাণুর ইলেকট্রনের যেই শক্তি স্তর, সেই শক্তি স্তরের আকার আকৃতি এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশক 4টি রাশি আছে। এই 4টি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমি আবারও বলছি, পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশক রাশিগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানলাম যেখানে 4টা ব্যাপার আছে। সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে আকার, 2 নম্বর হচ্ছে আকৃতি, 3 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং 4 নম্বর হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ। তাহলে এই 4টা রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। যেহেতু কোয়ান্টাম সংখ্যা 4টি, তাইলে আমরা এখন এক এক করে 4টি কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে হচ্ছে কি যে কোয়ান্টাম সংখ্যা 4টি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি সংজ্ঞাতেই কিন্তু বলছি যে ইলেকট্রনের 4টি জিনিসকে এখানে প্রকাশ করা হবে। যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে যে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, এখানে 4টা জিনিস আমরা ফোকাস করব। 1 নম্বর হচ্ছে আকার, 2 নম্বর আকৃতি, 3 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং 4 নম্বর হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা আসলে কাকে বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, আর এই কক্ষপথগুলোকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা সাধারণত ইলেকট্রন যেই শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে সেই শক্তি স্তরের আকারটা বুঝব। ইলেকট্রনগুলো যেই প্রধান শক্তি স্তরে থেকে ঘুরে সেই শক্তি স্তরটাকে যেই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যাটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো একে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এনের মান সবসময় কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কখনোই এনের মান ঋণাত্মক ভগ্নাংশ হতে পারবে না। আবার এদেরকে ইংরেজি যেই বর্ণের আদ্যাক্ষর আছে সেগুলো দিয়ে প্রকাশ করে, যেমন প্রথম শক্তি স্তরকে কে শেল, দ্বিতীয় শক্তি স্তরকে এল শেল, তৃতীয় শক্তি স্তরকে এম এবং চতুর্থ শক্তি স্তরকে এন শেলও বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যেই শক্তি স্তর সেই শক্তি স্তরটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। আমরা হিসেবটা করব নিউক্লিয়াস থেকে, অর্থাৎ নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তরটাকে ধরবো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় যেই শক্তি স্তরটা আছে সেটা হবে দ্বিতীয় শক্তি স্তর। এভাবে আস্তে আস্তে শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকবে।
তাহলে আমরা এখানে লিখে দিছি যে n সমান 1 হলে প্রথম শক্তি স্তর, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি কে শেল। দ্বিতীয় হলে n সমান অর্থাৎ n এর মান যদি 2 হয় তাহলে আমরা বলবো তাকে দ্বিতীয় শক্তি স্তর বা কে শেল, তারপরে এল শেল, তারপরে এম শেল। অর্থাৎ এখানে একটা কথা লক্ষণীয়, সেটা হচ্ছে কি যে নিউক্লিয়াস থেকে আসলে কক্ষপথগুলোর দূরত্ব আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পায়। দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস থেকে শক্তিস্তরগুলোর ব্যাসার্ধও বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম শক্তিস্তরের যেই ব্যাসার্ধ দ্বিতীয় শক্তিস্তরের সেই ব্যাসার্ধ সমান হবে না। অর্থাৎ শক্তিস্তর বাড়ার সাথে সাথে তার শক্তি বৃদ্ধি পায় এবং একই সাথে সাথে তাদের ব্যাসার্ধের মানও বৃদ্ধি পায়। তারপরে আমরা দেখব এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে এই শক্তিস্তরগুলোর মধ্যে আসলে যে ইলেকট্রনগুলো থাকে আসলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তো আমরা একটা নোট আকারে লিখলাম যে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ 2n² বেশি ইলেকট্রন এখানে থাকতে পারবে না প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে। যেমন আমি যদি হিসেব করি এখন যে প্রথম শক্তি স্তর বা কে শেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে, তো কে শেলের ক্ষেত্রে বা প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে n এর মান হচ্ছে 1, তাহলে এখানে ইলেকট্রন থাকবে 2টি। দ্বিতীয় শক্তি স্তর বা এল এর ক্ষেত্রে n এর মান হবে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার সূত্র যে 2n², এখান থেকে 8টি। তো অনুরূপভাবে আমরা তৃতীয় এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 18টি এবং 32টি। তো এভাবে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হিসেব করব। তারপর প্রধান কোয়ান্টাম সংখ্যার পর আসে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আসলে এখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিছি। আসলে যেই সংজ্ঞাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিছি। যেমন প্রথমে আমরা জানি যে শক্তি স্তরের কথা আমরা বললাম, যেটাকে আমরা বলতেছি কি প্রধান শক্তি স্তর। এই শক্তি স্তরগুলো আমরা জানি আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, এবং এই উপশক্তি স্তরের কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আছে সেইটা যেই সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে তাকেই বলা হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে সেই উপশক্তি স্তর প্রকাশক সংখ্যাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা শক্তি স্তরের আকৃতি বুঝব। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা বুঝতে পারছিলাম যে আসলে শক্তি স্তরের আকার, ঠিক এখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে শক্তি স্তরের আকৃতি বুঝব। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। এখন আমরা দেখব যে আসলে মানগুলো কিভাবে হয়। যেমন n এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হবে কত? 0। অর্থাৎ প্রথম শক্তি স্তরের উপস্তর হচ্ছে একটি। n এর মান যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান কত হবে? 0 আর 1। কেন হলো? কারণ আমরা জানি এল এর মান n-1 পর্যন্ত হবে, 0 থেকে n-1। তাহলে 0 সবসময় আমাদের সাথে সাথে থেকে যাবে n-1। অর্থাৎ n এর মান যদি 2 হয় এল এর মান হবে কত? সর্বোচ্চ মান হবে 1। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর হবে 2টি। মোট কথা আমরা সংক্ষেপে বলতে পারি যত নাম্বার শক্তি স্তর তার উপস্তর হবে ঠিক ততটি। যেমন n এর মান যখন 3 হয় তাহলে উপশক্তি স্তর হয় কয়টি? 3টি। n এর মান যখন 4 হয় তাহলে উপশক্তি স্তর হয় 4টি। অর্থাৎ এল এর মান হয় 0, 1, 2, 3। তো এখান থেকে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এল এর মানের উপর ভিত্তি করে আমরা আসলে উপশক্তি স্তরগুলোকে নাম দিতে পারি। যেমন এল এর মান যখন 1 হয় তখন যেই উপশক্তি স্তরটা হয় সেই উপশক্তি স্তরের নাম হয় এস উপস্তর। এল এর মান যখন 1 হয় তাহলে যেই উপশক্তি স্তর হয় সেই উপশক্তি স্তরের নাম হয় পি উপস্তর। অনুরূপভাবে এল এর মান 2 হলে ডি উপস্তর, এল এর মান 3 হলে এফ উপস্তর। তো এখন আমরা আসলে এগুলাকে দেখব কিভাবে আমরা প্রকাশ করতে পারি। যেমন প্রথম শক্তি স্তরে উপস্তর ছিল কয়টি? একটি। এজন্য প্রথম শক্তি স্তরের উপস্তর হবে শুধু 1s। আবার দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর ছিল 2টি, অর্থাৎ 2, 0 আর 1। তাহলে আমরা জানি এল এর মান যখন 0 তখন হয় এস উপস্তর, আর এল এর মান যখন 1 হয় তখন হয় পি উপস্তর। এজন্য দ্বিতীয় শক্তি স্তরের যে উপস্তর সেটি হবে 2s, 2p। অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তরের জন্য হবে 3s, 3p, 3d। চতুর্থ কক্ষপথের জন্য বা চতুর্থ শক্তি স্তরের জন্য উপস্তর হবে 4s, 4p, 4d, 4f। আর এরপরে যত কিছুই হোক সবগুলো কিন্তু আসলে উপস্তর 4টার বেশি হয় না। কেন? কারণ সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কিন্তু 0 থেকে 3 পর্যন্ত হয়, আমরা আগে দেখে আসছি। এজন্য এল এর মান যখন 0 তখন হয়
এস উপস্তর, এল এর মান যখন 1 হয় তখন হয় পি উপস্তর, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে এফ উপস্তর। এখন অনেক সময় অনুধাবনমূলক পরীক্ষা প্রশ্নে চলে আসে যে 2D সম্ভব না অসম্ভব, অথবা 3F সম্ভব না অসম্ভব, অথবা 1P সম্ভব নাকি অসম্ভব। এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে প্রায়ই অনুধাবনমূলক প্রশ্নে। তো তোমরা এখান থেকে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করবা। এটা তোমাদের হোমওয়ার্ক, যে 1P সম্ভব নাকি অসম্ভব, তারপরে 2D সম্ভব নাকি অসম্ভব, তারপরে 4F সম্ভব নাকি অসম্ভব। তারপরে আমরা দেখব হচ্ছে গিয়ে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? এখানে আমি কতগুলো ভাগ করে নিচ্ছি আগে সংজ্ঞাটাকে। যেমন আমরা বলতে পারি যে পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র আছে, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র আছে। আবার পরমাণুর ভিতরে কি আছে? পরমাণুর ভিতরে আছে ধনাত্মক প্রোটন আর ঋণাত্মক ইলেকট্রন। তাহলে যেহেতু ধনাত্মক প্রোটন আর ঋণাত্মক ইলেকট্রন আছে, সেহেতু পরমাণুর মধ্যেও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা দুইটা চুম্বক ক্ষেত্রের কথা দেখতেছি, একটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে চুম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর ভিতরে একটা করে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ইলেকট্রনগুলো যখন মুভ করে বা গতিশীল হয় বা গতি অবস্থায় থাকে, অর্থাৎ ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন এই দুই চুম্বক ক্ষেত্রের মধ্যে কি হয়? যথেষ্ট মিথস্ক্রিয়া দেখা দেয়। অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্র আর একটা চুম্বক ক্ষেত্রের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। ফলে ইলেকট্রনের গতিপথ চুম্বক ক্ষেত্র দ্বারা কি হয়ে যায়? বিন্যস্ত হয়ে যায়। যে এই দুই চুম্বক ক্ষেত্র আছে, একটা হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র। ফলে এই দুই চুম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে ইলেকট্রনের গতিপথ আসলে কি হয়? বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে যায়, যেটাকে আমরা ত্রিমাত্রিক দিকবিন্যাস সংজ্ঞার মধ্যে বলে আসছিলাম, যে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়। তাহলে এই ত্রিমাত্রিক দিকবিন্যাসটাকে বোঝানোর জন্যই আসলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয়। তো একে এম দ্বারা প্রকাশ করা হয়। আর এই এম এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর কি করে? টোটালি নির্ভর করে। তো এম এর মান কত হবে? এম এর মান মাইনাসের এল থেকে 0 সহ প্লাসের এল পর্যন্ত হয়ে থাকে। এখন আমরা দেখব যে আসলে এল এর মানের উপর এম এর মানটা কিভাবে নির্ভর করে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে এম এর মান দ্বারা সাধারণত আমরা অরবিটালের সংখ্যা হিসেব করতে পারি। যেমন এন এর মান যদি 1 হয়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয়, এল এর মান হয় কত? 0। এল এর মান যখন 0 হয় তখন আমরা দেখে আসছি যে উপস্তরের সংখ্যা, তাহলে উপস্তর হচ্ছে কয়টি? একটি, যেটাকে আমরা কি বলতেছি? 1s বলতেছি। আর এল এর মানের উপর যেহেতু এম এর মান নির্ভর করে, তাইলে এম এর মান কত হবে এখানে? 0, কারণ এল এর মানও এক্ষেত্রে 0। এল এর মান যখন 0, এম এর মানও 0, অর্থাৎ এখানে উপস্তর অরবিটাল হবে কয়টি? একটি। তার মানে আমরা বলতে পারি এস উপস্তরে অরবিটাল হচ্ছে একটি। ঠিক তদ্রূপভাবে আমরা দ্বিতীয় কক্ষপথের জন্য এখন দেখব। তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য এল এর মান হয় কয়টি? দুইটি, 0 আর 1, অর্থাৎ উপস্তরের নাম হয় কি? 2s 2p। তো এস এর ক্ষেত্রে তো সবসময় এম এর মান 0 হয়। পির ক্ষেত্রে দেখো কি হয়। পির ক্ষেত্রে আমরা জানি এল এর মান কত হয়? 1। তাহলে এম এর মানটা নির্ভর করবে টোটালি এল এর মানের উপর, অর্থাৎ বলা হয়েছে মাইনাসের এল থেকে 0 সহ প্লাসের এল। তার মানে এল এর মান যেহেতু 1, তাহলে এখানে হবে কত? -1 0 প্লাসের 1। তার মানে এখানে আমরা কয়টা মান পাইতেছি? 3টা। তার মানে পি উপস্তরে অরবিটাল হচ্ছে 3টি। ঠিক তদ্রূপভাবে আমরা তৃতীয় কক্ষপথের জন্য হিসেব করতে পারি। 0 1 2 হবে এল এর মান, 3s 3p 3d। তাহলে ডির ক্ষেত্রে হবে কত? যেহেতু ডির ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, সেহেতু এম এর মান হবে কত? -2 -1 0 +1 +2। তার মানে হয় কত? 5টি। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম যে এম এর মান আসলে কিন্তু অরবিটাল সংখ্যাটাকেই বোঝায়, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা অরবিটালের সংখ্যা হিসেব করতে পারি। এখন আমরা দেখব, এটা নোট আকারে দেখব কি, যে এল এর মানের জন্য এম এর মানের সংখ্যাটা আসলে আমরা কীভাবে বের করি। এটা সূত্র হচ্ছে, অর্থাৎ এটা একটা শর্টকাট বের করার পদ্ধতি, সেটা হচ্ছে কি 12 + 1। তো 12 + 1 এই সূত্রের সাহায্যে আমরা অরবিটাল সংখ্যাগুলো হিসেব করতে পারবো, অর্থাৎ কোন উপস্তরে কয়টি অরবিটাল আছে
এটা হিসাব করতে পারবো। যেমন এস উপস্তরের জন্য আমরা লিখলাম 2l+1, তাহলে এস এর ক্ষেত্রে আমরা জানি এল এর মান কত, 0। তাহলে এল এর মান যদি 0 বসাই তাহলে হয় কত, এস উপস্তরের জন্য অরবিটাল কয়টি, একটি। ঠিক তদ্রূপভাবে আমরা পি উপস্তরের জন্য হিসেব করলাম 3টি। এই যে 3টি অরবিটাল বের হলো। এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, যেহেতু আমি চুম্বক ক্ষেত্রের কথা বলছি, তাহলে এই চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এই পি অরবিটালটা মানে পি উপস্তরটা 3টে অংশে ভাগ হবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। কিন্তু এস এর ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে নাই, কারণ এস অরবিটাল আছে কয়টি, অর্থাৎ এস উপস্তরের অরবিটাল হচ্ছে কয়টি, একটি। ফলে এখানে চুম্বক ক্ষেত্রের কোনো প্রভাব থাকবে না। বি উপস্তরের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের প্রভাব থাকবে এবং এখানে 3টে অক্ষ বরাবর বিভক্ত হবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক তদ্রূপভাবে ডি উপস্তরের জন্য আমরা জানি অরবিটাল হয় 5টি, অরবিটাল হয় 5টি। ফলে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে অরবিটালগুলো আসলে এইভাবে বিন্যস্ত হয়, অর্থাৎ ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আর এফ এর জন্য হবে অরবিটাল 7টি। তো আমরা 12+1 সূত্রের সাহায্যে কিন্তু আসলে এগুলো বের করছি। এখন আমরা দেখব ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ 4 নম্বর যে কোয়ান্টাম সংখ্যাটা সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা আসলে কিভাবে বুঝতে পারি, যে আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সাথে সাথে ইলেকট্রনগুলো আবার নিজ অক্ষের উপরও কিন্তু ঘুরতে পারে বা ঘুরে। তো ইলেকট্রনগুলো আসলে নিজ অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘুরবে, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে? তাইলে যেই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনগুলোর এই ঘূর্ণন বা স্পিনটা আমরা ব্যাখ্যা করতে পারি, সেই কোয়ান্টাম সংখ্যাটাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একে এস দ্বারা প্রকাশ করা হয় এবং এস এর মান হয় প্লাস মাইনাস হাফ। অর্থাৎ যদি এস এর মান প্লাস হয় তাহলে আমরা বুঝবো ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর যদি মাইনাস হাফ হয় তাহলে আমরা বুঝবো ইলেকট্রনটা আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আমরা নেক্সট আরও বিভিন্ন ক্লাসগুলোতে, অর্থাৎ যখন আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখব বা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব, তখন আরও এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে প্লাস হাফ কখন হয়, মাইনাস হাফ কখন হয়। সাধারণত স্পিনগুলো যখন ঘড়ির কাঁটার দিকে থাকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী হয়, তখন আমরা তাকে প্লাস হাফ দিয়ে প্রকাশ করব। আর ইলেকট্রনগুলো যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে, অর্থাৎ স্পিনটা যখন নিচের দিকে থাকবে, তখন আমরা তাকে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করব। তো আমরা অরবিটাল সংখ্যা হিসেব করছিলাম। এখন আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে, একটা নোট আকারে আমরা বলতে পারি যে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। আমরা এখন সেই অরবিটালের সংখ্যা, অরবিটালে ইলেকট্রন কয়টা থাকবে সেটা বের করব। সেটা বের করার জন্য সূত্র হচ্ছে 2 × 12+1। শুধু 12+1টা ছিল অরবিটাল সংখ্যা নির্ণয়, আর তার সাথে যদি আমরা 2 গুণ দিয়ে দিই তখন এটা হয়ে যাবে অরবিটালে ইলেকট্রনের সংখ্যা নির্ণয়। তো আমরা এখন দেখব যে কীভাবে অরবিটালে ইলেকট্রনের মোট সংখ্যা হিসেব করে। তাহলে এস উপস্তরে অরবিটাল কয়টা, একটা আমরা দেখে আসছি, তাহলে 2 দ্বারা গুণ দিলে হবে কয়টা ইলেকট্রন, 2টা। পি উপস্তরে অরবিটাল আছে 3টা, তাহলে আমরা জানি একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 3টা অরবিটালে ইলেকট্রন থাকবে 6টি। অনুরূপভাবে আমরা ডি অরবিটালের জন্য ইলেকট্রন সংখ্যা যে সূত্রের সাহায্যে বের করতে পারি, দেখব আসলে যে আসলে সূত্র মতে 10টা ইলেকট্রন থাকার কথা। আমরা এখন দেখব সূত্র দিয়ে আসলে 10টা ইলেকট্রন থাকে কিনা। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে 2 × 12+1। তাহলে ডির ক্ষেত্রে এল এর মান কত, 2। তো 2 বসাইলে ইলেকট্রন হয় কয়টি, 10টি। এফ এর ক্ষেত্রে হবে 14টি। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি যে এস উপস্তরে মোট ইলেকট্রন কয়টি, 2টি। অর্থাৎ এস ইলেকট্রন বিন্যাস করার সময় এস উপস্তরে কখনোই 2-এর বেশি ইলেকট্রন দেওয়া যাবে না। অর্থাৎ একটা হইতে পারে, 2টা হতে পারে, 2-এর বেশি কখনোই হবে না। ঠিক তেমনিভাবে পি উপস্তরের ক্ষেত্রে ইলেকট্রন থাকবে সর্বমোট 6টি। অর্থাৎ 6-এর কম হইতে পারবে কিন্তু 6-এর বেশি কখনোই হইতে পারবে না। অর্থাৎ P1 to 6 এরকম হইতে পারবে, S1 to 2 অর্থাৎ 1 থেকে 2 এর মধ্যে হইতে পারবে। ঠিক তেমনিভাবে ডির ক্ষেত্রে 1 থেকে 10-এর ভিতরে হইতে পারবে, কখনোই 10-এর বেশি হইতে পারবে না। এফ এর ক্ষেত্রে 1 থেকে 14 পর্যন্ত ইলেকট্রন হইতে পারবে, কখনোই 14টার বেশি ইলেকট্রন এফ অরবিটালে, এফ উপস্তরে থাকতে পারবে না। আশা করি তোমরা কোয়ান্টাম সংখ্যার বুঝতে পারছো। তো তোমাদের আরেকটা SW, সেটা হচ্ছে যদি আমি বলি যে পরমাণুর
চতুর্থ কক্ষপথে অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হিসেব করে দেখাও। তো তোমরা এই কাজটা করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যে পরমাণুর চতুর্থ কক্ষপথে সর্বমোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত হবে, সেই জিনিসটা তোমরা আমাকে বের করে দেখাবা। আশা করি তোমরা সবাই এটা করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।